আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় বায়োলজির একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, তাহলে তোমাদের সামনে ফার্স্ট 25-26 সেশনে আসা কোয়েশ্চেনটাই কিন্তু ভাসবে, তাই না? তো হ্যালো 26 ব্যাচের স্টুডেন্টরা, কেমন আছো তোমরা? তোমরা যারা ফার্স্টের 25-26 সেশনের কোয়েশ্চেনটা দেখে ফেলছো, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে তোমরা যদি বেসিক ক্লিয়ার করে না পড়ো, তাহলে কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়ে তোমরা একটা বড় ধাক্কা খেতে চলেছো। তো আসো আজকে আমরা এই ফার্স্টের 25-26 সেশনের কোয়েশ্চেনটাকে সলভ করি এবং দেখি কোয়েশ্চেনটাতে আসলে কি কি জিনিস বলা হয়েছে। তো চলো শুরু করি। দেখো ভাইয়া, ফার্স্টের বায়োলজি কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো কি বলছে, ক্লোভার লিফ মডেল অনুসারে টিএনএতে বাহু, টিআরএনএতে বাহু কয়টা এবং লুপ কয়টা? এই জিনিসটা যদি পারতে হয় তাহলে তোমাকে আগে টিআরএনএর স্ট্রাকচারটা জানতে হবে। তো আমরা আসো টিআরএনএর আগে স্ট্রাকচারটা আঁকাই। দেখো এই যে এটা আমাদের টিআরএনএ, এই একটা লুপ, এখানে একটা লুপ, এখানে গিয়ে আরেকটা লুপ এবং এইখানে গিয়ে আরো একটা লুপ হচ্ছে। এটা হলো আমাদের টিআরএনএ। এটাকে যদি আমি একটু সুন্দরভাবে লিখি, দেখো এই প্রান্তটাকে আমরা বলি হলো ডি লুপ, এই প্রান্তকে কি বলি? ডি লুপ। এই প্রান্তকে বলি আমরা টি লুপ, ঠিক আছে? ওকে, এটাকে আমরা বলি হলো অ্যান্টিকোডন সাইড, এটা আরেকটা লুপ, অ্যান্টিকোডন সাইড বা আরেকটা লুপ, অ্যান্টিকোডন লুপ। আর এটা হচ্ছে ভাইয়া অতিরিক্ত লুপ। এটা কি ভাইয়া? অতিরিক্ত। এটা আমাদের অতিরিক্ত লুপ। ওকে, তাহলে আমরা কয়টা লুপ পেয়ে গেলাম? চারপাশে চারটা লুপ পেলাম। খেয়াল করো এই সাইডে এখানে আছে আমাদের 5 এন্ড, এখানে আছে আমাদের 3 এন্ড, এবং 3 এন্ডে আমাদের যে তিনটা বাহু থাকে, এই তিনটাতে আমাদের অ্যামাইনো অ্যাসিড এসে বসে। তাহলে এখানে কিন্তু কোনো লুপ তৈরি হচ্ছে না। এখানে কি বসবে? 3 নম্বর এন্ডে অ্যামাইনো অ্যাসিড এসে বসবে। তাহলে দেখো তো ভাইয়া, আমাদের লুপ কয়টা হচ্ছে? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু বাহু একটা বাহু, দুইটা বাহু, তিনটা, চারটা, পাঁচটা বাহু। তাহলে আমরা বলো তো ভাইয়া, এটার অ্যান্সার কি হবে? বাহু হবে 5টা, লুপ হবে কয়টা? 4টা। তাহলে তুমি যদি টিআরএন এর স্ট্রাকচারটা জানো, তাহলে কিন্তু তুমি এটার অ্যান্সার পারবা। অ্যান্সার কি? এই যে বাহু আর লুপ। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? গ হবে। কয় হবে? 5 আর 4। ওকে, আসো পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনটা আরো মজার কোশ্চেন। কি বলছে? প্রোপানোয়িক অ্যাসিডের রেসপিরেটরি কোশ্চেন কত? কোন অ্যাসিড বলছে ভাইয়া? প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, তোমরা কোনগুলা পড়ো? অক্সিজেন পড়ো, কার্বন ডাই অক্সাইড পড়ো, ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু আমরা খুব বেশি একটা পড়ি না, তার মানে এটা কিন্তু আলিন স্যারের কোয়েশ্চেন। তো এখন দেখো, এই যে প্রোপানোয়িক অ্যাসিডের যে রেসপিরেটরি কোশ্চেন চাইছে, এইটা তুমি মুখস্থ না করে, কিভাবে বের করতে পারো, আসো আজকে আমরা এটা শিখবো। ওকে, এই যে কোশ্চেনটা আসে, এটা মানে কি বলো তো? এটার মানে হচ্ছে হার। এটা মানে কি বলো? হার। হার মানে সবসময় মনে রাখবা ভাইয়া, ত্যাগ ডিভাইডেড বাই গ্রহণ। ত্যাগ ডিভাইডেড বাই কি? গ্রহণ। এখন বলো, রেসপিরেশন মানে কি? শোষণ। শোষণে আমরা কি গ্রহণ করি? অক্সিজেন। কি ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড। তাহলে উপরে কি হবে বলো তো? কার্বন ডাই অক্সাইড। আর নিচে কি হবে ভাইয়া? অক্সিজেন। ঠিক আছে, এখন আসো ভাইয়া, প্রোপানোয়িক অ্যাসিডের তোমার স্ট্রাকচার জানতে হবে। এখন প্রোপানোয়িক অ্যাসিড, তোমরা যদি অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়ে থাকো, জানবা প্রোপানোয়িক অ্যাসিড হচ্ছে 3 কার্বনের একটা অ্যাসিড। এই যে অ্যাসিড, তাহলে আমার বাকি কার্বনগুলোতে কি যুক্ত হবে বলো তো? হাইড্রোজেন যুক্ত হবে। কি যুক্ত হবে? হাইড্রোজেন। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। এটাকে আমি একটু যদি ছোট করে লিখি, কি হবে? CH3 CH2 COOH। এটাকে যদি আরেকটু শর্ট ফর্মে লিখি, কয়টা কার্বন আছে? 3টা, C3। হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? 3 2 1 5 আর একে 6টা। অক্সিজেন কয়টা আছে? 2টা আছে। ঠিক আছে ভাইয়া, এখন বলো তো, এই যে প্রোপানোয়িক অ্যাসিড অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি রিঅ্যাকশন দেবে? তোমরা হয়তো জানো যে অ্যাসিডগুলা অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে ভাইয়া অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে। কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে এখন আমাকে জাস্ট সমতা করতে হবে। আমরা যদি একটু সমতা করি, দেখো আমরা কিভাবে সমতা করব সেটাও কিন্তু জানতে হবে। খেয়াল করো, প্রোপানোয়িক অ্যাসিডে কার্বন কয়টা আছে ভাইয়া? 3টা। তাহলে আমি কার্বনের সামনে কয়টা দিব? 3 দিয়ে দিব। এখন খেয়াল করো, আমাদের কার্বনের সমতা হয়ে গেছে। এখন আসো হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে কয়টা আছে ভাইয়া? 6টা। এখানে কয়টা আছে? 2টা। তাহলে আমি 3 দিয়ে দিব, 3 দুকানে 6। ওকে, তাহলে আমার হাইড্রোজেন আর কার্বনের সমতা হয়ে গেছে। এখন কিসের লাগবে? অক্সিজেনের। দেখো তো, এখানে 3 দুকানে 6টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন। তাহলে টোটাল অক্সিজেন কয়টা? সেই পাশে 9টা। এখন এই পাশে টোটাল অক্সিজেন আছে 9টা। হ্যাঁ, এখন এই পাশে দেখো অক্সিজেন কয়টা আছে? 2 আর 2 4টা। আমার লাগবে কয়টা? আরো 5টা। তাহলে আমি যদি এইখানে 3.5 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলে 3.5 × 2 কত হয়? 7।
আর এই যে এখানে আছে আসলে 2টা, কয়টা হয়ে গেল ভাইয়া? 9টা। তাহলে আমি অক্সিজেনও উভয় সাইডে সমান করে ফেললাম। তাহলে দেখো আমার 3.5 মোল অক্সিজেন থেকে 3 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাই না, প্রোপানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে এইখানে দেখো তো কার্বন কত মোল? 3, অক্সিজেন কত মোল? 3.5 মোল। ওখানে বসাও তো ভাইয়া, এই যে 3/3.5। এখন তুমি যদি ক্যালকুলেটর নাও থাকে, তুমি এটার ভ্যালু জানো 1-এর থেকে কম হবে, তাই না? তাহলে এই দুটো অপশন আগেই বাদ না। এখন বলো তো 3 আর 3.5 এর রেশিও 1-এর একটু কাছাকাছি না? তাহলে 0.648 হওয়া উচিত নাকি 0.86 হওয়া উচিত? অবশ্যই তুমি যদি জানো তাহলে এটা হবে এটা। দেখো এই কোয়েশ্চেনটা তুমি কিন্তু মুখস্থ না করে বের করে ফেলতে পারো, বুঝছো? তো পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা কত বেশি জরুরি। আর খেয়াল করো যে বায়োলজি কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটা আসছে কিন্তু ম্যাথ টাইপের, তাই না? আসো পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো পরের কোয়েশ্চেনে কি বলছে, কিভাবে বিটি বেগুনের ক্রিস্টাল প্রোটিন পোকা প্রতিরোধ করে। তোমাকে আগে জানতে হবে ভাইয়া, বেগুন তো ঠিক আছে, তার সাথে আমি কি যুক্ত করে দিছি? বিটি। হোয়াট ইজ বিটি? তুমি জানো যে বিটি হলো ব্যাসিলিস থিউরেনজেনেসিস, এটা একটা ব্যাকটেরিয়া। হোয়াট ইজ ইট? ব্যাসিলিস থিউরেনজেনেসিস, এটা একটা ব্যাকটেরিয়া। এটা কি ভাইয়া? এটা একটা ব্যাকটেরিয়া। ওকে, এই ব্যাকটেরিয়াটা কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়, এই জন্য এটাকে বলে সয়েল ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়ার একটা জিন যখন আমি বেগুনে দিয়ে দিব, তখন ওই বেগুনটা মডিফাইড হয়ে যাবে, তখন ওই বেগুনের নাম হবে বিটি বেগুন। বুঝতে পারছো ভাইয়া? এই বিটি বেগুনটা এখন মডিফাইড বেগুন, তার মানে এটার ফলন ভালো হবে এবং এটা পোকা প্রতিরোধ করতে পারবে। ঠিক আছে, কোশ্চেনটা ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে সে কিভাবে পোকাটাকে প্রতিরোধ করবে, সেটা হলো ব্যাপার। ওকে, তো তুমি বোঝানোর সুবিধার্থে ধরো এটা একটা পোকা, এটা একটা কি ভাইয়া? পোকা। পোকার পেট আছে, পেটের ভিতরে অন্ত্র আছে, ইংলিশে বললে ইন্টেস্টাইন আছে। তো মানুষের ইন্টেস্টাইনটাকে আমি বোঝানোর সুবিধাতে মানুষের মতো করে ইন্টেস্টাইনটা আঁকাইলাম। এটা হলো আমাদের লার্জ গাট, তাই না? এটা মনে করে এটা একটা পোকার লার্জ গাট। এটা কি? একটা পোকার লার্জ গাট। এখানে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন আছে। ওকে, এখন এই পোকার লার্জ গাটের এখানে কিছু রিসেপ্টর থাকে। এখানে কি থাকে ভাইয়া? কিছু রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর গুলোতে এই যে যখন পোকাটা কি করবে, এই বিটি বেগুন খাবে, এই রিসেপ্টর গুলো এখানে এসে বসবে। যখন বসবে তখন এদের এই অন্ত্রটাকে তারা ধ্বংস করে ফেলবে। এই বিটি বেগুনের ক্রিস্টাল প্রোটিন জিন যখন এখানে এসে বসবে, তখন পোকার অন্ত্রে থাকা এই গাঁটগুলোকে একদম নষ্ট করে ফেলবে। তাহলে পোকার অন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পোকাটা মারা যাবে না। তাহলে এরা পোকাটাকে এইভাবে প্রতিরোধ করে। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? অন্ত্রের ঝিল্লি ধ্বংস করবে। এই যে অন্ত্র, অন্ত্র মানে কি? ইন্টেস্টাইন, ইনটেস্টাইন, এই ইন্টেস্টাইনকে তারা ধ্বংস করে দিবে। বুঝতে পারছো? এখন প্রশ্ন হলো ভাইয়া, এরা না হয় একটা পোকা ধ্বংস করলো, তাহলে এই বেগুন যদি মানুষ খায়, মানুষের কি হবে? দেখো ভাইয়া, এই বেগুন মানুষ খেলে আসলে কিছু হবে না, কারণ মানুষের পিএইচ অন্ত্রে অনেক কম থাকে। লো পিএইচ এর কারণে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, তখন এই যে ক্রিস্টাল প্রোটিন জিন তখন আর কোনো সমস্যাই করতে পারে না। দেখছো? তাহলে এইটার অ্যান্সার কি হবে ভাইয়া? এই যে অন্ত্রের ঝিল্লি ধ্বংস করার মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেন আসে, দেখো কি বলছে, কোনটির বিপাকে হাইপার ইউরিকো সুরিয়া তৈরি হয়? কোশ্চেনটা কত মজার। দেখো দেখো, হাইপার মানে কি বলতো? হাইপার মানে বেশি। হাইপার মানে কি? বেশি। হাইপার মানে বেশি। ইউরিকো মানে ইউরিয়া। ইউরিয়া মানে কি বলতো ভাইয়া? মূত্র। আর সো ইউরিকোসিস মানে হচ্ছে মূত্র, মানে ইউরিয়া মানে হচ্ছে ইউরিন, ইউরিয়া মানে ইউরিন। আর ইউরিন যখন মূত্রে অ্যাপিয়ার করবে তখন তাকে আমরা বলবো ইউরিকোসুরিয়া। ইউরিয়া মূত্রে অ্যাপিয়ার করলে তাকে কি বলে? ইউরিকোসুরিয়া। এবং এইটা যদি বেশি হয় তখন তাকে কি বলে? হাইপার ইউরিকোসুরিয়া। এখন আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দাও তো, ইউরিকোসুরিয়া 2 রকম হতে পারে, অলিগো আর হাইপার। যদি ইউরিন 0.5 লিটারের থেকে কমে যায় তখন তাকে তুমি বলবা অলিগো, আর যদি 3 লিটারের থেকে বেড়ে হয়ে যায় তখন তাকে বলা হয়ে থাকে হাইপার। তাহলে এখন কোন কন্ডিশন? 3 লিটারের থেকে বেশি হয়ে আছে। এখন কেন হবে এটা বলো তো? তোমরা যদি আজমল স্যারের বইটা চ্যাপ্টার 6 একটু ভালো করে পড়ো, তাহলে ওইখানে লেখা আছে ভাইয়া এইভাবে, যে আজমল স্যারের বইয়ে লেখা আছে যে তোমরা যারা নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড আছে না, ওই নিউক্লিক অ্যাসিডের বিপাকের ফলে এটা তৈরি হয়। কেমনে? দেখো, তুমি ডিএনএ জানো, এই যে ডিএনএ, ডিএনএ এর একটা ক্ষুদ্রতম একক কি বলতো? নিউক্লিক অ্যাসিড। ডিএনএ ক্ষুদ্রতম একক কি? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড গঠিত হয় 2 রকম জিনিস দিয়ে, একটা হলো পিউরিন, একটা হলো পাইরিমিডিন। তো নিউক্লিক অ্যাসিডের একরকম স্ট্রাকচারের নাম কি বলতো ভাইয়া? পিউরিন। একরকম স্ট্রাকচার কি? পিউরিন। এই পিউরিন কি কি জিনিস বলতো? পিউরিন কি কি দিয়ে হয়? একটা হলো অ্যাডিনিন দিয়ে হয়,
আর একটা হলো গুয়ানিন দিয়ে হয়, গুয়ানাইন দিয়ে হয়ে থাকে। ওকে, এই যে তুমি বললা পিউরিন, ডিএনএর একটা স্ট্রাকচার কি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের একটা স্ট্রাকচার কি পিউরিন। এই পিউরিন যখন বিপাক হবে, পিউরিন কি হবে বিপাক হবে, তখন আমাদের দেহে কি হবে জানো, ইউরিয়া তৈরি হবে। এবং এই ইউরিয়াটা বেশি বেশি হবে, পিউরিন যত বেশি বিপাক হবে ইউরিয়া তত বেশি হবে। তাহলে ইউরিয়াটাকে কি বলবা, হাইপার বলবা না ভাইয়া? আর এটা যখন মূত্রে অ্যাপিয়ার করবে তখন থেকে ইউরিকোসিস বলবা, কোসিস লাগাই দাও। তাহলে দেখো তো হাইপার ইউরিকোসিসের জন্য দায়ী কে, পিউরিন। আর পিউরিন কে ভাইয়া, অ্যাডিনিন আর গুয়ানিন। দেখো তো অপশনে অ্যাডিনিন আছে নাই, কি আছে, গুয়ানিন। তাহলে তুমি যদি একটু ঠান্ডা মাথায় কোশ্চেনটার অ্যান্সার করো তুমি কিন্তু এটা পারবা। তাহলে আবার বলি, হাইপার ইউরিকোসিস, হাইপার মানে বেশি, ইউরিয়া তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে, কোসিস, মূত্রে যাচ্ছে। এটা কখন যাবে, যখন তোমার নিউক্লিক অ্যাসিডের পিউরিনটা ভেঙে হাইপার ইউরিকোসিস তৈরি করবে। তাহলে পিউরিন মানে হলো ভাইয়া অ্যাডিনিন আর গুয়ানিন। আশা করি তোমরা বুঝতে পারছো। আসো পরের কোশ্চেনে চলে আসি। দেখো পরের কোশ্চেনে কি বলছে, মানব দেহের তৃতীয় প্রতিরক্ষা স্তরে নিয়োজিত ডাইমেরিক আর পেন্টামেরিক অ্যান্টিবডি মোট অ্যান্টিবডির কত শতাংশ? কত সুন্দর প্রশ্ন। দেখো ভাইয়া, প্রথমে আগে তোমাকে জানতে হবে ভাইয়া অ্যান্টিবডি আছে কয়টা। অ্যান্টিবডি আছে 5টা। আমরা কিভাবে মনে রাখি এটাকে, এই যে এইভাবে GAMED, GAMED এইটা দিয়ে মনে রাখি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এই 5টার ভিতরে একটু মাথায় রাখবা, এটা হলো, আচ্ছা আগে আমরা শিখে নিই কোনটা কতটুকু থাকে, ঠিক আছে। এই যে গুয়ানোসিন মানে অ্যান্টিবডি অ্যান্টিবডি জি, এই জি অ্যান্টিবডিটা আমাদের বডিতে সবচেয়ে বেশি থাকে, কত পার্সেন্ট বলো তো, 75%। কত, 75%। এ থাকে এর থেকে একটু কম, আমি সিরিয়ালি এই জন্যই লিখছি গেমের মাধ্যমে, 10 থেকে 15%। কত পার্সেন্ট, 10 থেকে 15। এরপর আছে এম থাকে হলো ভাই 5 থেকে 10%। কত, 5 থেকে 10। সবচেয়ে কম থাকে ভাই 0.1%। আর ডি থাকে হলো ভাই 1%। আমরা পার্সেন্টেজ আগে জেনে গেলাম। অ্যান্টিবডি টোটালি আছে কয়টা, 5টা। GAMED তার পার্সেন্টেজ জানলাম। এখন তোমাকে কি জানতে হবে জানো ভাইয়া, এগুলোর স্ট্রাকচার জানতে হবে। তো শোনো ভাইয়া, এই যে জি দেখতেছো না, এই GERD, এই 3টা অ্যান্টিবডি হচ্ছে সব সময় মনোমার হিসেবে থাকে। কি হিসেবে থাকে, মনোমার। এই এমটা হচ্ছে ভাইয়া পেন্টামার, এমটা কি ভাইয়া, পেন্টামার। ওকে, আর এই যে এ দেখতেছো না, এ মনোমারও হইতে পারে ডাইমারও হইতে পারে, দুইটাই হইতে পারে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, তোমার প্রশ্নে কি বলছে, ডাইমেরিক আর পেন্টামেরিক অ্যান্টিবডি রেশিও। তাহলে ডাইমেরিক কোনটা, এই যে এ, পেন্টামেরিক কোনটা, এই যে এম। ডাইমেরিক কত আছে, 5 থেকে 10%। পেন্টামেরিক কত আছে, সরি ডাইমেরিক আছে 10 থেকে 15, পেন্টামেরিক আছে 5 থেকে 10%। তাহলে তুমি ওইখানে তাকাই দেখো তো, 10 থেকে 15, 5 থেকে 10। খেয়াল করছো কোয়েশ্চেনটা কোথার থেকে কোথায় চলে গেছে? তোমাকে কি অ্যান্টিবডি জানতে হবে, তার পার্সেন্টেজ জানতে হবে এবং তার স্ট্রাকচার জানতে হবে, তারপরে তুমি রেশিওটা পারবা। এটা যদি তুমি ঠান্ডা মাথায় অ্যান্সার না করো তুমি কখনোই কিন্তু পারবা না। পরীক্ষার হলে ঠান্ডা থাকা কত বেশি জরুরি তুমি বুঝতে পারছো। আসো পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো পরের কোশ্চেন বলছে, রোগমুক্ত গাছের চারা কোন প্রক্রিয়ায় উৎপাদন করা হয়? আমি যদি ভুল না হয় এটা একবার মেডিকেলেও চলে আসছে, খুবই সহজ কোশ্চেন, মেরিস্টেম কালচার হবে এর অ্যান্সার। আমরা সবাই জানি রোগমুক্ত পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য আমরা কোন প্রসেস ইউজ করি, মেরিস্টেম কালচার প্রসেস। ওকে, আমরা এটাতে সময় নষ্ট করব না, পরের কোশ্চেনে চলে যাব। দেখো পরের কোশ্চেন বলছে, ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ হলো, কত মজার কোশ্চেন। দেখো ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ এটা কি বলতো, এই যে এটা আমাদের একটা সেল, এটা কি ভাইয়া বলতো, এটা আমাদের একটা সেল। এই সেলের ভেতরে কি আছে, সেলের ভেতরে এই যে নিউক্লিয়াস আছে, সেলের ভেতরে কি থাকে, নিউক্লিয়াস। এই যে এই নিউক্লিয়াসের ভেতরে আমাদের ক্রোমোজোম আছে, তাই না, এই যে এটা হলো আমাদের ক্রোমোজোম। এখন এই সেলের বাইরে আরেকটা বৃত্তাকার ডিএনএ থাকে, আরেকটা কি থাকে, বৃত্তাকার ডিএনএ, এই যে বৃত্তাকার ডিএনএ। দেখো তো এই ডিএনএটা কি তোমরা চিনতে পারছো, এটার নামই হলো ভাইয়া প্লাজমিড ডিএনএ। এটাকে কি বলে, প্লাজমিড ডিএনএ। প্রশ্ন কিন্তু এতটুকু করে থামে থাকলে তারা পারতো। দেখো ক্রোমোজোম বহির্ভূত ডিএনএ কে, প্লাজমিড ডিএনএ। অপশনে কি প্লাজমিড ডিএনএ আছে রে, নাই। তার মানে তারা আরেকটু পেঁচাইছে, কি করছে, তারা বলছে এই প্লাজমিড ডিএনএ বা বহির্ভূত ডিএনএটা কেমন বৈশিষ্ট্যের। তুমি যদি ছবিটা দেখো, এরা দেখতে কেমন বলো তো, বৃত্তাকার। এরা দেখতে কেমন, বৃত্তাকার। এরা কয়টা আছে বলো তো, দ্বিসূত্রক আছে। কয় সূত্রক, দ্বিসূত্রক। এখন তুমি আরো ইনফরমেশন গুলা পারবা, যেমন এরা হচ্ছে হলো প্রজনন করে
কনজুগেশনের মাধ্যমে। জনন করে কোন উপায়তে? কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন হইতে তারা প্রজনন করে। তাহলে এখন তুমি বাকি বৈশিষ্ট্যগুলো পারবা না, এরা হচ্ছে অন্ত্রে থাকে, এদের জিন একটু কম থাকে, তাহলে তুমি পারবা এখন। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো ভাইয়া? এই যে গোলাকার দ্বিসূত্র। দেখছো গোলাকার এক সূত্রক ছিল, অনেকে হয়তো গোল পর্যন্ত গেছে, এক সূত্রক আর দ্বিসূত্রক মনে নাই। খুব কিন্তু মজার কোশ্চেন এটা। ওকে, আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনে আসি। দেখো টিকোইক অ্যাসিড থাকে কোনটিতে? এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? এটা বোটানির 4th চ্যাপ্টার, তোমার হচ্ছে অণুজীবে আছে, তাই না? টিকোইক অ্যাসিড তুমি যদি ভালো করে ওই চ্যাপ্টারটা পড়ো ভাইয়া, এই টিকোইক অ্যাসিড নিয়ে ওইখানে কি বলা হয়েছে বলো তো? এটা থাকে হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কোথায় থাকে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পাবা। তাহলে বলো তো, ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক প্রাণী না? প্রো মানে আদি, ক্যারিওটিক প্রাণী মানে কি? তার মানে হচ্ছে এদের নিউক্লিয়াসটা আদি, সুগঠিত না, এরা নট ইউক্যারিওটিক, এরা নট ইউক্যারিওটিক। এরা ইউক্যারিওটিক হবে? হবে না। এরা কি হবে? প্রোক্যারিওটিক হবে। তাহলে তুমি যদি এইটুকু জানো ভাইয়া, যে টিকোইক অ্যাসিড ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পাওয়া যায়, যেটা একটা ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক প্রাণী, তাহলে তুমি এই কোশ্চেনটা পারবা। খেয়াল করো ভাইয়া। আচ্ছা এখানে দিয়ে লিখি। দেখো প্রথম কোশ্চেনটা, প্রথম প্রশ্ন, অ্যামিবা কি বলো ভাইয়া? এটা একটা প্রোটোজোয়া পর্বের প্রাণী। এটা কি? প্রোটোজোয়া পর্বের প্রাণী। এটা হবে? এটা হবে না রে, প্রোটোজোয়া তো ইউক্যারিওটিক, প্রোটোজোয়া কি ইউক্যারিওটিক, কিন্তু আমার বৈশিষ্ট্য হইতে হবে কি? প্রো, তাহলে এটা হবে? হবে না। আচ্ছা 3 নাম্বারটা দেখো তো, হাইড্রা ভুলগারিস। হাইড্রা কি? জুওলজি সেকেন্ড পার্টের ফার্স্ট টপিক কি হচ্ছে হাইড্রা ভাইয়া। হাইড্রা একটা অ্যানিমেল, তার মানে এটাও একটা ইউক্যারিওটিক প্রাণী। এটাও হবে? হবে না রে। পরেরটা দেখো, ড্রসোফিলা। ড্রসোফিলা কি ভাইয়া? মাছি কি? অ্যানিমেল মানে কি? ইউক্যারিওটিক। তাহলে ইউক্যারিওটিক হবে রে? হবে না। তুমি যদি একটু মাথা ঘামাইতে পারো, 3টা অপশন বাদ দিয়ে দিছো, তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? পরেরটাই হবে না? দেখো এই সিউডোমোনাস একটা ব্যাকটেরিয়া। সিউডোমোনাস কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি ভাইয়া? প্রোক্যারিওটিক। তুমি পেয়ে গেছো অ্যান্সার ভাইয়া। তাহলে অ্যান্সার কি হবে? সিউডোমোনাস। ঠিক আছে, পরের কোশ্চেনে আসো। আচ্ছা খেয়াল করো কি বলছে, বায়োলজিক্যাল নাইফস এর গঠনের উপাদান কোনটা? এটা বোটানির 11 নম্বর কোশ্চেনে, 11 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন। বায়োলজিক্যাল নাইফস এটা হচ্ছে ভাইয়া রেস্ট্রিকশন এনজাইম। এটা কি ভাইয়া? রেস্ট্রিকশন এনজাইম। এটা কোথা থেকে আসে ভাইয়া? ব্যাকটেরিয়া থেকে আসে। ব্যাকটেরিয়ার বডিতে কিছু রেস্ট্রিকশন এনজাইম থাকে। কি থাকে? রেস্ট্রিকশন এনজাইম। আচ্ছা ENZYM এনজাইম থাকে। এইটাই হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল নাইফ। তাহলে অ্যান্সার তো এটাই হওয়া উচিত ছিল। কোশ্চেনে দেখো তো তোমার এটা আছে? নাই। তাহলে অ্যান্সার কি হবে? দেখো এই যে এনজাইম দেওয়া আছে না, এখান থেকে তুমি বুঝে যাবে এনজাইম কি আসলে। এনজাইমের স্ট্রাকচার তুমি যদি দেখো, এনজাইমটা দেখতে এমন ভাইয়া, কার্বনের 4টা হাত থাকে, এক হাতে থাকে অ্যালকাইল মূলক, এক হাতে থাকে হাইড্রোজেন মূলক, এক হাতে থাকে মিথাইল মূলক, আর এক হাতে থাকে কার্বক্সিল মূলক। এবং এইটা হলো ভাই একটা প্রোটিনের স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার? এটা একটা প্রোটিনের স্ট্রাকচার। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? প্রোটিন হবে আমাদের অ্যান্সার। দেখছো এই যে প্রোটিন। অনেকে কি করবে? আবেগে নিউক্লিক অ্যাসিড দাগাই দিবে, বা কার্বোহাইড্রেটও দাগাইতে পারে, লিপিডও দাগাইতে পারে, যাই হোক। আচ্ছা আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো পরের কোশ্চেনে কি বলছে, ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের পরিমাণের অনুপাত প্রায়। কোশ্চেন দেখো প্রায় লাগাই দিছে, মানে কি একটু না একটু নেজ লাগাই দিছে, টুইস্ট কিছু না কিছু আছেই কোশ্চেন। দেখো ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিড বলছে আর প্রোটিন বলছে। দেখো তো তুমি যদি জুওলজি বোটানির 1st চ্যাপ্টার আবুল স্যারের বই একটু ভালো করে পড়ো, তুমি জানবা ক্রোমোজোমে প্রোটিন থাকে 55%। কত থাকে? 55%। আর ডিএনএ থাকে ভাইয়া 45%। কত থাকে? 45%। 45%, এটা আমি 45 লিখছি, হ্যাঁ ওকে। আর আরএনএ কতটুকু থাকে? খুবই অল্প পরিমাণে। কত থাকে ভাইয়া? অল্প, পার্সেন্টেজ আর লাগবে না তোমার, ওকে। এই দুটা মিলাই কি বলতো? এই দুটা মিলাই কি নিউক্লিক অ্যাসিড না? নিউক্লিক অ্যাসিড না? তাহলে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের অনুপাত কত হচ্ছে? এই দুটার যোগফল 45। তাহলে 45:55। এটাকে একটু ভাগ করো 5 দিয়ে। ম্যাথ, এটাও ম্যাথ। 5 দিয়ে ভাগ করলে কত হয়? এদিকে হয় 9, এদিকে হয় 11। দেখো তো অপশনে আছে কিনা 9/11। তাহলে তোমার অ্যান্সারটা হচ্ছে না। দেখো ভাই তুমি প্রশ্ন পড়তেছো বায়োলজি, করতেছো ম্যাথ। এটা হলো সাস্টের 26 সেশনে, 25-26 সেশনে আসা কোয়েশ্চেন। দেখছো কত মজার কোয়েশ্চেন। আসো পরের কোয়েশ্চেন চলে আসি। খেয়াল করো, বাংলাদেশের কোন পাখিটি বিলুপ্তি পায়? এই জিনিসটা পারতে হলে তোমাকে ভাইয়া
বোটানের 12 নাম্বার চ্যাপ্টারের যে বিলুপ্ত প্রায় পাখির একটা ছক দেওয়া আছে না, ওটা পারতে হবে। তো এখানে অনেকগুলো আছে, যেমন ধরো রাজধনেশ, ঘড়িয়ালা, কুমির, নীলগাই, এগুলো হচ্ছে বিলুপ্ত প্রায় কিছু পাখির নাম। তো তুমি যদি একটু পড়ে থাকো, রাজধনেশ যেটা থাকে ওটার নাম হচ্ছে ভাইয়া বিউসেরাস, ওইটাই হচ্ছে এখানে দেওয়া আছে, বাকিগুলা না। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? বি হবে। তো এটার জন্য তোমাকে কোন লেভেলে পড়তে হবে, কোন লেভেলের পরিশ্রম করতে হবে, তুমি আশা করি বুঝতে পারছো। ওকে, আসো পরের কোশ্চেনে। কোন প্রক্রিয়ায় হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়? খুব ভালো একটা লজিক্যাল কোশ্চেন। দেখো তো ভাইয়া, হৃদরোগ মানে কি? হার্ট অ্যাটাক বলতে পারো না? হৃদরোগ মানে আমি সংক্ষেপে বলবো হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন, এমআই। ওকে, এটা কেন হয় বলো তো? এই যে এটা আমাদের হার্ট আছে না ভাইয়া, এটা আমাদের হার্ট আছে, এই হার্ট থেকে ব্লাড ভেসেল বের হয়। কি হয়? ব্লাড ভেসেল বের হচ্ছে, ঠিক আছে? তো এই ব্লাড ভেসেলে তুমি যদি কোনো কিছু জমাট বাঁধায় দাও, তাহলেই কিন্তু তোমার হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়বে, মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে। এবং এই জমাট বাঁধানোর কাজটা করে ভাইয়া লিপিড। কে করে? টিএজি, টাইঅ্যাসাইল গ্লিসারল। আর এটা একটা কমপ্লেক্স না, এটা একটা ডিরাইভ লিপিড। এটা কি? এটা একটা ডিরাইভ বা সিম্পল লিপিড বলতে পারি, এটা একটা লিপিড। এটা কি? লিপিড। তাহলে আলটিমেটলি তোমার বডিতে হৃদরোগের জন্য কে ফ্যাক্টর হিসেবে কাজ করছে? অ্যান্সার হলো টিএজি। টিএজি কি? একটা সিম্পল লিপিড। তার মানে অ্যান্সারটা কি ভাইয়া? লিপিড। তাহলে লিপিড তৈরি করার প্রক্রিয়াকে আমরা কি বলি বলতো? লিপিড যদি তৈরি করতে চাই তখন তাকে আমরা বলবো হলো ভাইয়া লাইপোজেনেসিস। কি বলবো? লাইপোজেনেসিস। তাহলে লাইপোজেনেসিস যদি হয়, বেশি বেশি করে লিপিড তৈরি হবে। বেশি বেশি লিপিড তৈরি হলে সেটা তোমার হার্টে গিয়ে জমা হবে। হার্টে গিয়ে যদি জমা হয় তোমার করোনারি হৃদরোগ সংগঠিত হবে। তাহলে কি হবে ভাইয়া অ্যান্সার? লাইপোজেনেসিস। কি হবে? লাইপোজেনেসিস, লাইপোজেনেসিস। বাকিগুলো একটু দেখো। গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ তৈরি করবা। গ্লুকোজ ইজ ভালো, কোনো সমস্যা নেই, বেশি হয়ে গেলে বা সমস্যা। গ্লুকোনিওজেনেসিস, নিও মানে নতুন, নতুন কোনো সোর্স থেকে গ্লুকোজ তৈরি করবা, এটাও ভালো, বাট এটা তো খুব বেশি এখন সমস্যা নেই। আর গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনকে ভাঙবা। এই প্রত্যেকটা, হ্যাঁ, গ্লাইকোজেনেসিস, এটাতে গ্লাইকোজেন তৈরি হবে, আর এখানে হচ্ছে গ্লাইকোজেন, আর এখানে গ্লুকোজ তৈরি হবে, আর এখানে লিপিড তৈরি হবে। এই লিপিডটা আমাদের জন্য খারাপ, এবং এটা গিয়ে করোনারি আর্টারি ডিজিজ তৈরি করতে পারে। তো বুঝতে পারছো ভাইয়া কোশ্চেনটা কি করছে? হৃদরোগ হয়েছে বা হৃদরোগের সম্ভাবনা বাড়াচ্ছে কোনটা? লিপিড। তো লিপিড তৈরি করার প্রসেস কি বলবো? লাইপোজেনেসিস। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো কি বলছে। পরের কোশ্চেনটা একটু দেখো। হিমোফিলিক পুত্র সন্তান জন্মের সম্ভাবনা কন্যা সন্তানের জন্মের চাইতে কত গুণ বেশি? এই কোশ্চেনটা পারতে হলে ভাইয়া তোমাকে জুওলজি বই চ্যাপ্টার 11 এমন ভাবে পড়তে হবে, না হলে সম্ভব না। কারণ কি? এখানে কোনো ফ্যাক্টর দেওয়া নাই, অপশনগুলো তাকাই দেখো। তুমি 1:2, 1:3 কোনো রেশিও করতে পারবা না। এটা একদম একটা লাইন থেকে তুলে দিচ্ছে জুওলজির। সেখানে তুমি যদি পড়ো হিমোফিলিয়া টপিকে, সেখানে লেখা আছে কি জানো? ছেলেদের মেয়েদের তুলনায় বেশি হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। প্রতি 10,000 ছেলের অপোজিটে একটা মেয়ে হিমোফিলিয়া আক্রান্ত হবে। তাহলে রেশিও কত ভাইয়া? 10,000:1 না? তাহলে অ্যান্সারটা কত? এইটা না? দেখছো কোশ্চেনটা কি করছে? তাহলে তোমাকে কোন লেভেলে পড়তে হবে তুমি বুঝতে পারছো ভাইয়া, যদি তুমি এই কোশ্চেনটা পারতে চাও। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি। দেখো, আধুনিক ক্রেবস চক্রের কোন ধাপে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়? খেয়াল করো, তুমি যদি ক্রেবস চক্র জানো তাহলে একটু গেস করতে পারো। আগে আমি কেস চক্রটা একটু তোমাদেরকে শর্টকাটলি লিখে দেখাই। দেখো, আমি মনে রাখতাম এভাবে: ও সাইজি আইসো কিন্তু সকিনার সাকসেস ফেল মারিলে, সকিনার সাকসেস ফেল মারলে ওকে, এইটা হচ্ছে হলো আমাদের কি বলতো? এটা আমাদের হচ্ছে ক্রেবস সাইকেল। ওকে, এইটা হলো আমাদের ক্রেবস সাইকেল। ওকে, এই যে ক্রেবস সাইকেল। এখন ক্রেবস সাইকেলের এটা 1 নম্বর ধাপ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। ওকে, এইটা মিলাই আমাদের টিসিএ সাইকেল। এটা আমাদের ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল। এখন তুমি যদি আলিম স্যার, সরি, আবুল স্যারেরই চ্যাপ্টার 9 একটু ভালো করে পড়ো, এই সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনেট তৈরি হবে, তখন মানব দেহ বা প্রাণী হলে তৈরি হবে জিটিপি, আর উদ্ভিদ দেহ হলে তৈরি হবে এটিপি। দেখো তো একটা পার্থক্য হয়ে গেল না? তাহলে এই যে ক্রেবস সাইকেলে উদ্ভিদ আর প্রাণীর পার্থক্য চাইছে, একটা পার্থক্য পেয়ে গেল না? আচ্ছা, এখন আসো
লাস্টেরটাতে আসো, ম্যালিক অ্যাসিড থেকে বা ম্যালেট থেকে যখন অক্সালো অ্যাসিড আবার ব্যাক করবে, তখন উদ্ভিদ একটা এনজাইম ইউজ করে। এই এনজাইমটার নাম হলো ভাইয়া ম্যালিক এনজাইম। ম্যালিক এনজাইম, যেটা প্রাণীতে থাকে না, উদ্ভিদেই থাকে। তাহলে এইটার একটা পার্থক্য হয়ে গেল না? এটা কয় নাম্বার ধাপে ঘটলো? 8। এটা কততে ঘটলো রে? 5। তাহলে উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে ক্রেবস চক্রের যে পার্থক্য কোন কোন ধাপে ঘটে? 8 আর 5। এই যে 5 আর 8, খেয়াল করছো রে কোন লেভেলে চলে গেছে? আচ্ছা, ও সাকসি আইসো কিন্তু সুকিনাস সাকসেস ফেল মারলে ওতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাইতে হলো সাইট্রিক অ্যাসিড, আইসোতে আইসোসাইট্রেট, কিন্তু তে আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইলে সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট আর ম্যালেট। এই 8টা, বুঝছো? এর ভিতরে 5 আর 8-এ উদ্ভিদ আর প্রাণীর পার্থক্য পাওয়া যায়। কোন লেভেলে চলে গেছে? আচ্ছা, আসো পরের কোশ্চেনে চলে যাই। ওকে, পরের কোশ্চেনটা দেখো, প্রাণী জগতের মুখ্য গৌণ পর্বের সংখ্যা কোন অঙ্কের গণিত? বিশাল কোশ্চেন ভাইয়া, তুমি পড়তেছো বায়োলজি, কোশ্চেন আসতে ম্যাথ থেকে। বলো তো প্রাণী জগতের টোটাল পর্ব কয়টা? টোটাল যদি আমি পর্ব বলি ভাইয়া, এই যে টোটাল পর্ব হচ্ছে ভাইয়া 33টা। কয়টা? 33টা। জানো 5000-এর থেকে বেশি সংখ্যার হলে মুখ্য বলে, কম হলে গৌণ বলে। মুখ্য আছে ভাইয়া 9টা, তাহলে 33টার ভিতরে বাকি 24টা কি হবে? গৌণ। তাহলে 9 আর 24। এখন বলো কোশ্চেনটা কি চাইছে? কোন অঙ্কের গুণিতক? এই পর্বগুলা 9 এবং 24 এর কোন অঙ্কের গুণিতক? তোমরা যদি বায়োলজি করতে করতে ম্যাথ হারাই ফেলো, তাহলে আমি বলে দেই যে যে সংখ্যাটা একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে, সেই সংখ্যাটাই এই দুটা অঙ্কের গুণিতক। বুঝতে পারছো? তাহলে দেখো তো, 9 দিয়ে তো 9কে ভাগ করতে পারো, 24কে ভাগ করা যায় রে? নাই। 3 9 27 হবে না। 6 দিয়ে 9কে ভাগ করা যায় না, 24কে যায়। 5 দিয়ে তো যাবেই না। বা 3 দিয়ে দেখো তো, 9কেও ভাগ করা যায়, 24কেও ভাগ করা যায়। তাহলে অ্যান্সারটা কি ভাইয়া? অ্যান্সারটা আমাদের 3। বুঝতে পারছো কোন লেভেলে চলে গেছে ভাইয়া এই যে এই ম্যাথটা? আসো, এটা কিন্তু বায়োলজির কোশ্চেন, কিন্তু কোশ্চেনের কনসেপ্ট কি? ম্যাথ। আসো পরের কোশ্চেনে, কোষের জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু, এটা তোমরা সবাই জানো। জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় ভাইয়া অ্যাপোপ্টোসিস, আর যদি ক্ষতিকর মৃত্যু হয় তখন তাকে বলে নেক্রোসিস। ওকে, আসো পরের কোশ্চেনে চলে যাই। রুই মাছের ফুলকা ছিদ্রে খাদ্য প্রবেশে বাধা দিয়ে ছাঁকনি হিসেবে কাজ করে কোনটা? কি হিসেবে কাজ করে? ছাঁকনি হিসেবে কাজ করে। আসো আমরা একটা রুই মাছ আঁকাই। এই যে এটা ধরো তোমার আব্বু বাসার থেকে, সরি বাজার থেকে নিয়ে আসতে, এটা একটা রুই মাছ। হ্যাঁ, যাই হোক কিছু একটা মাছ হয়েছে। এই রুই মাছের এটা হলো ভাইয়া মাথা। এই যে তার চোখ, সরি চোখটা এখানে থাকবে, এখানে থাকবে না, চোখ। হ্যাঁ, এইখানে থাকে ভাইয়া ফুলকা। ওকে, যদিও মাছ কেমন আঁকাইলাম জানি না। এই ফুলকাতে এই যে এরকম ভাবে আমাদের থাকে হলো ফুলকা। ফুলকা, এটা ফুলকা প্রকোষ্ঠের ভিতরে ফুলকা আছে 4 জোড়া, তাই না? এই যে ফুলকার দেখো কয়েকটা পাট আঁকাচ্ছি আমি, এই যে এখন বলো তো, এই যে এই পার্টটার নাম হচ্ছে ভাইয়া ফিলামেন্ট। এটার নাম কি ভাইয়া? ফিলামেন্ট। ফিলামেন্ট। এটা একটা আর্টস। এটা কি ভাইয়া? এটা একটা আর্টস। ওকে, এই যে আর্টস বাঁকানো অংশটা আর্টস। আর এটার নাম হলো ভাইয়া রেকার। এটার নাম কি ভাইয়া? রেকার। ওকে, তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম? রেকার, আর্টস আর ফিলামেন্ট। এর ভেতরে তুমি যদি আজমল স্যারের বই একটু ভালো করে পড়ো, এই রেকারটা হচ্ছে ফিল্ট্রেশনের কাজ করে। কিসের কাজ করে? ফিল্ট্রেশনের কাজ করে। তাহলে ভাইয়া বলো তো অ্যান্সারটা কি হবে? ফুলকা, বা ফুলকার ইংলিশ হলো গিল, গিল রেকার। বুঝতে পারছো? ছাঁকুন হিসেবে কাজ করছে কোনটা? গিল রেকার, বাকিটা কিন্তু না। ওকে, পরের কোশ্চেন আসি। কি পরিমাণ সৌরশক্তি সালোক সংশ্লেষণে ব্যবহৃত হবে? ইয়ে আল্লাহ, এই কোশ্চেনটা কোথায় আছে জানো? এটা কোশ্চেনটা আছে হলো তোমাদের হাজারি স্যারের বই। মানে এটা হচ্ছে কেমিস্ট্রির কোশ্চেন। কোথায় দিয়ে দিয়েছে? বায়োলজিতে। অ্যান্সার কত? 0.02%। তাহলে অ্যান্সার কত হবে ভাইয়া? 0.02%। ওকে, আসো পরের কোশ্চেনে চলে যাই। খেয়াল করো, বাণিজ্যিকভাবে অ্যামাইলেজ, আলফা অ্যামাইলেজ উৎপাদনে ব্যবহৃত হয় কোনটা? অ্যামাইলেজ তৈরিতে এই ব্যাসিলিস সাবটিলিসও ইউজ করা হয়। এই ব্যাসিলিস লিউকেন, এই ল্যাসেন্টি ফর্মিসও ইউজ করা হচ্ছে। ওকে, কিন্তু কিন্তু ভাইয়া যখন আমি বাণিজ্যিকভাবে তৈরি করব তখন লাইকেনোফর্মিস, বাণিজ্যিকভাবে যখন তৈরি করব তখন লাইকেনোফর্মিস এটা আমরা ইউজ করব। ওকে, ব্যাসিলিস ইউজ করব না। কিভাবে করব? বাণিজ্যিকভাবে যখন করব তখন আমরা কি করব? এই অদ্ভুত লাইকেনোফর্মিসটাকে আমরা ইউজ করব। ওকে, আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এটা মেবি আমাদের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো যে আরএনএ এর আধিক্য কোথায় থাকে? কোশ্চেনটা একটু বুঝো রে ভাইয়া।
আরএনএ তুমি যদি ক্লাসিফাই করতে পারো, আরএনএ হচ্ছে এরকম, একটা হলো টিআরএনএ, একটা হবে এমআরএনএ, একটা হবে আরআরএনএ, আর একটা হলো মাইনর আরএনএ, ঠিক আছে? এখন তুমি যদি জানো এই টিআরএনএ থাকে ভাইয়া 10 থেকে 15%, এমআরএনএ থাকে 5 থেকে 10%, আর এই আরআরএনএ থাকে ভাইয়া সবচেয়ে বেশি 80 থেকে 90%। তাহলে তোমাকে যখন আরএনএ বলছে তুমি কোনটা ভাববা? আরআরএনএ ভাববা। আর ফর রাইবোজোম, আর ফর কি ভাইয়া? রাইবোজোম। তাহলে আরআরএনএ কোথায় থাকবে ভাইয়া? রাইবো এসো এমিতে থাকবে। কোথায় থাকবে? রাইবোজোম। দেখছো, তুমি যদি একটু চিন্তা ভাবনা করতে পারো, ইজি কোশ্চেন। অনেকে কি করবে এখানে, যে মাইটোকন্ড্রিয়া দাগাই দিতে পারে আবেগে। তো আবেগ না ভাইয়া, তোমাকে বিবেক দিয়ে খেলতে হবে, বুঝছো? তো এইটা ছিল আমাদের ফার্স্ট 25-26 সেশনের বায়োলজি প্লাস ম্যাথ কোয়েশ্চেন। আমি বলবো বায়োলজি, বাট খুব ট্রিকি কোয়েশ্চেন। এবং তুমি যদি ভাইয়া পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে না পারো, এই কোয়েশ্চেন কিন্তু পারবে না অ্যান্সার করতে। তাই ফার্স্ট অফ অল পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা যেমন জরুরি, তেমনভাবে পরীক্ষার আগে বেসিক ক্লিয়ার করে পড়াটা ঠিক তদ্রূপভাবে জরুরি। তো তোমরা যারা 26 ব্যাচ বা 27 ব্যাচ এই ভিডিওটা দেখবা, তোমাদের জাস্ট একটা কথাই বলবো, এখন থেকে ভাইয়া বেসিকটাকে কিভাবে ক্লিয়ার করে পড়বা, এটা হলো তার মাপদণ্ড। বুঝতে পারছো? তো এখন থেকে তোমাদের উচিত হবে সুন্দর মতো বেসিক বুঝে পড়াশোনা করা, সেটা হোক বোটানি, জুওলজি, কেমিস্ট্রি বা ফিজিক্স। তুমি মেডিকেল ক্যান্ডিডেট হও বা না হও, তোমার উচিত হবে বেসিক বুঝে পড়া। তো ধন্যবাদ সবাইকে। আমি ছিলাম মোহাম্মদ মঈনুদ্দিন রিয়াদ, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে, এখন আছি সেকেন্ড ইয়ারে। তো আবার তোমাদের সাথে কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।